হ্যালো বন্ধু, কেমন আছেন? আশা করি ভালো আছেন। মেঘাজিৎ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের যে ভিডিও নিয়ে আসছি সেই ভিডিও হচ্ছে মুর্শিদাবাদের হাজারদুয়ারির এক নতুন গল্প নিয়ে, এক নতুন ছবি নিয়ে। দেখুন আপনারা আর চোখ রাখুন আমার এই চ্যানেলে। এই মতিঝিলটা ছিল নবাব সিরাজউদ্দৌলার মাসি ঘাসেরি বেগম, আলীবর্দী খাঁর বড় মেয়ে। সেই ঘাসেরি বেগমের এটা ছিল তার একটা বাগান বাড়ি। সামনে যে ঝিল আপনারা দেখছেন, এই ঝিল একসময় ভাগীরথী নদীর পরিত্যক্ত খাত ছিল। পরবর্তী সময় সিরাজউদ্দৌলার মেসোমশাই ঘাসেরি বেগমের হাজবেন্ড আলীবর্দী খাঁর বড় জামাই নওয়াজেস মোহাম্মদ খান, উনি 1750 খ্রিস্টাব্দে উনি এটাকে কাটিয়ে ঝিল তৈরি করেছিলেন। তো ঝিলটা কিভাবে কাটিং হচ্ছে দেখবেন। এই বাদিক থেকে ঝিলটা কাটতে কাটতে একদম কিন্তু সোজা স্ট্রেট কিন্তু চলে যাচ্ছে। যাবার পর ঝিলটা কিন্তু আবার এইভাবে কিন্তু ঘুরে গেছে, টোটালি ইংরেজির ইউ, ঘোড়ার খুরের মতন সম্পূর্ণ ঝিলটাকে কাটা হয়েছে। মতিঝিল নাম রাখবার কারণ, নবাবী আমলে এখানে ঝিনুক চাষ করা হতো মুক্তের সংগ্রহের জন্য। সেই কারণে জায়গাটির নাম মতিঝিল। এই মতিঝিলের ডান পাশে দেখুন একটা তাল গাছ আছে, তার সামনে একটা ছোট্ট বোট দেখা যাচ্ছে। ওখান থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে একদম ঝিলের মিডিল পয়েন্টে করে ঘাসেরি বেগমের প্যালেস ছিল। সেই প্যালেসের নাম ছিল সিংহি দালান। যে সিংহি দালান প্যালেসের ভেতরে বসে নবাব মির্জাফর, রায়দুল্লভ, জগৎ শেঠ, উর্মিচাঁদ, লর্ড ক্লাইভ, এমনকি নবাব সিরাজদৌল্লার নিজের মাসি ঘাসেরি বেগম, এরা সবাই মিলে সিরাজকে মারার জন্য ওই প্যালেসের বসে মিটিং ষড়যন্ত্র করেছিলেন। সিরাজদৌল্লা পরে জানতে পেরে তার মাসি ঘাসেরি বেগমকে প্রথমত বন্দী করেছিলেন, তারপর সিরাজউদ্দৌলা কমান্ড চার্জ করে বাড়িটাকে সম্পূর্ণ ভেঙে দিয়েছিলেন। সেই বাড়ি আপনারা কেউ দেখতে পাচ্ছেন না, কারণ সেই বাড়ি ভেঙে দেওয়ার পর যা ধ্বংসাবশেষ ছিল সবই আস্তে আস্তে নদীতে চলে গেছে। নামটা রয়ে গেছে মতিঝিল। একসময় মুক্ত চাষ হতো, এখন সরকার থেকে ঝিলটার মধ্যে বড় বড় সব মাছের চাষ করে। এটা এখন গভর্নমেন্ট আন্ডারে আছে, এটা সেন্ট্রাল গভর্নমেন্টে, এটা স্টেট গভর্নমেন্টে। এবার এখান থেকে দাঁড়িয়ে আপনাদের ওই জায়গাটার নাম হচ্ছে আইসবাগ, ওইটাকে আইসবাগের মোড় বলছে। ওইখান থেকে চলে যান আরো 2 কিলোমিটার দূর একটা গ্রামের ভেতরে পুরনো একটা মন্দির আপনারা দেখবেন। 1609 খ্রিস্টাব্দে তৈরি করা পুরনো একটা মন্দির। সেই মন্দিরটার নাম রাধা মাধব মন্দির। ওই রাধা মাধব মন্দিরে সকাল সন্ধে 2 টাইম ওখানে আরতি করা হতো। আরতির বিরক্ততা বোধ হয়ে এই নবাব নওয়াজেস মোহাম্মদ খান বড় সোনার থালাই করে 1 থালা নিষিদ্ধ মাংস পাঠিয়েছিল মন্দিরটাকে অপবিত্র করবার জন্য। কিন্তু পুরোহিত তার নবাবের পুজোর থালা খুলে দেখতে পারে না কি আছে ভেতরে। তো নবাব পুজো করে রীতিমতো নবাবকে কিন্তু পাঠিয়ে দিয়েছিলেন সে পুজোর থালা। কিন্তু এই নবাব নওয়াজেস মোহাম্মদ খান উপরকার যখন ঢাকটাটা খুলছে তখন দেখছে সেটা নিষিদ্ধ মাংস নেই, সেটা কিন্তু হয়ে গেছে পদ্ম ফুল। রাধা মাধব মন্দিরটার নাম মনে রাখবেন, খুবই জাগ্রত মন্দির। কিন্তু আবার এই নওয়াজেস মোহাম্মদ খান যখন নিজের ভুল নিজে যখন বুঝতে বলে আমি পাপ অন্যায় কাজ করেছি, এই নবাব নওয়াজেস মোহাম্মদ খান চলে গেল সোজাসুজি ওই রাধা মাধব মন্দিরে। সিবায়েতকে বললেন আমি ভুল কাজ, পাপ কাজ, অন্যায় কাজ করেছি, আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। তো কি করলেন, এই নবাব বলল এখান থেকে যত কাসর ঘন্টা ঢাকের আওয়াজ যতদূর যাবে আমি এই জমিটাই মন্দিরের নামে দান করে দিলাম। এই নওয়াজেস মোহাম্মদের করে জমি দান করা এখনো অনেক সম্পত্তি ওখানে পড়ে রয়েছে। মন্দিরটার নাম রাধা মাধব মন্দির, 1609 খ্রিস্টাব্দে তৈরি করা। হ্যাঁ, মনে এই মতিঝিলের জামা মসজিদ 1750 খ্রিস্টাব্দে নবাব নওয়াজেস মোহাম্মদ খান তৈরি করেছিলেন। নবাবী আমলে এই মসজিদে আগে যেমন নামাজ হতো 5 টাইম, সেই নামাজ এই মসজিদে কিন্তু এখনো পড়া হয়। এটা রানিং মসজিদ স্যার। যখন গেটের বাইরে আছে একটা, টোটাল 5টা সমাধি আছে এখানে। এই 5টা সমাধির মধ্যে প্রথম যে সমাধিটা দেখছেন একবারে ভেঙে গেছে, জঙ্গলা হয়ে গেছে, ওটা হচ্ছে নওয়াজেস মোহাম্মদ খানের, যিনি ঝিল তৈরি করেন, সিরাজদৌল্লা মেসোমশাইয়ের সমাধি। সেকেন্ড সমাধিটা হচ্ছে একরামউদ্দৌলা। এই একরামউদ্দৌলা ছিল ঘাসেরি বেগমের দত্তক পুত্র।
কারণ ঘাসেটি বেগমের নিজের কোনো সন্তান ছিল না বলে উনি একরামউদ্দৌলাকে দত্তক নিয়েছিলেন। তৃতীয় নম্বর যে সমাধিটা আপনারা দেখছেন সেটা হচ্ছে একরামউদ্দৌলার টিচারের সমাধি। চতুর্থ নম্বর যে সমাধি শামসুর আলী খান, ইনি ওই নওয়াজ মোহাম্মদের সেনাপতি ছিলেন, প্রশাসনিক দায়িত্ব ইনি কিন্তু পালন করতেন। আর গেটের বাইরে যে সমাধি আপনারা দেখছেন ওই সমাধি এক নার্স, এক দাইমার সমাধি। যে নার্স, যে দাইমা একরামউদ্দৌলাকে ছোটবেলা থেকে মানুষ করেছিলেন, তার কবরটা গেটের বাইরে রয়েছে। তাহলে মতিঝিলে আপনি কি দেখলেন? 750 বিঘা ঝিল, 5টা কবর দেখলেন, মতিঝিলের জামা মসজিদ। এবার আমি আপনাদের যেটা দেখাবো ওই বাঁদিকে একটা গুপ্ত ঘর। আসুন, বিভাস চৌধুরী বলছি। কিন্তু নেই, উপরে ছাদ আছে, নবাবী আমলের ঢালাই করা ছাদ। শোনা যায় এই ঘরটার ভেতরে সিরাজউদ্দৌলার মাসি ঘাসাটি বেগম অনেক ধনসম্পত্তি লুকিয়ে রেখেছিলেন। আর সেই ধনসম্পত্তিগুলো নেবার জন্য এক ইংরেজ এজেন্ট কামান চার্জ করেছিল, ওইখানে কামান বসে ওই জায়গায় কামান চার্জ করেছিল ঘরটাকে ভাঙবার জন্য। কিন্তু যে ইংরেজটা কামান চার্জ করেছিল ঘরটাকে ভাঙবার জন্য, ইংরেজটা কিন্তু পরের দিন মুখ থেকে রক্ত উঠে মারা গেছিলেন। তারপর এই ঘরটাকে আবার 2-3 বার ভাঙার চেষ্টা করা হয়। যারা ঘর ভাঙতে গেছিলেন তাদের সেম একই ঘটনাটা ঘটেছিল। তারপর থেকে ঘরে কি আছে না আছে আজ পর্যন্ত কেউ জানারও চেষ্টা করেনি, কেউ জানেও না কি আছে এই ঘরের মধ্যে। আমিও জানি না যে কি আছে এই ঘরটার মধ্যে। তবে আমাদের ধারণা ঝিলের মিডিলে একটু আগে একটি প্যালেসের কথা আপনাদের বললাম, সিঙ্গি দালান প্যালেস। ওই প্যালেসটার সাথে এই ঘরটার মাটির তলা দিয়ে একটা সুরঙ্গ রাস্তা, যাতায়াত একটা রাস্তা ছিল। কারণ ভেতরে যাবার জানলা নেই, দরজা নেই, ছাদ ঢালাই করা ছাদ, তবে রাস্তা তো একটা থাকবেই। সুরঙ্গ রাস্তাটাই হতে পারে, এটা আমাদের ধারণা। তো ফার্স্ট যেটা আমি আপনাদেরকে দেখালাম ঐতিহাসিক জায়গা মতিঝিল। এরপর যে জায়গাটা আপনাদের দেখাতে আমি নিয়ে যাব, জায়গাটার নাম তোপখানা। কামান একটাই রয়েছে, জাহানকোষা, 6টা হাতিতে টেনে নিয়ে যেত, অষ্টধাতুর কামান। আমি আপনাকে একটু আগে যে ইংরেজটার কথা বলেছিলাম যে কামান চার্জ করে মারা গেছিল, শোনা যায় তার যে ছেলেটা ছিল তার বাবার অভিশাপে নাকি তার ছেলেটা কিন্তু মারা গেছে। তো সমাধিটা আগে এখানে ছিল না, সমাধিটা ছিল ঝিলের ওই পাশে একটা কোম্পানি বাগ বলে একটা জায়গা আছে, সেখানে তার সমাধিটা ছিল। এর বাইরে একটা কৃত্রিম ভাবে সমাধি করে রাখা রয়েছে, এটা ইংরেজের ছেলের সমাধি। এর উপর আবার কিন্তু ঢালাই করা আছে, ওইটা ছাদ, এটা ছাদ লেভেল, তারপর আবার ইটের গাঁথনি করে দিয়েছে। আর এখানে বড় বড় সাইজের ইটগুলো দেখতে পাচ্ছ, এই জায়গাটা ভেঙে যাওয়ার পর গর্বে এই জায়গাটা সিল করে দিয়েছে। এখন কিছু কি আছে না আছে ভগবানই জানে। এতক্ষণ শুনলাম আমরা মতিঝিলের গল্প, এবার শুনবো আমরা সেই পুরনো তোপ বা কামানের গল্প। চলুন দেখি নেক্সট ভিডিও। আচ্ছা দেখুন, যে জায়গা এখন আপনারা দেখছেন এই জায়গাটার নাম হচ্ছে তোপখানা। আর এই তোপখানার নাম রাখবার কারণ হচ্ছে বাংলার প্রথম যিনি নবাব ছিলেন নবাব মুর্শিদ কুলি খান, যার নাম থেকে আমাদের এই শহরের নাম হচ্ছে মুর্শিদাবাদ। সেই নবাব মুর্শিদ কুলি খান আমলে এই জায়গাটা ছিল কিন্তু অস্ত্রাগার। তখন এত বাড়ি ঘর কিছু ছিল না, 4 সাইডে জঙ্গল, মাঝে নবাবের অস্ত্রাগার। সেই কারণে জায়গাটির নাম রাখা হয়েছিল তোপখানা। আর যে কামান আপনারা দেখছেন এই কামানটার নাম জাহানকোষা কামান। জাহানকোষা কথা অর্থ বিশ্বজয়ী কামান। 1637 খ্রিস্টাব্দে শাহজাহানের রাজত্বকালে সুবেদার ইসলাম খাঁর আদেশে আমাদের ভারতবর্ষে 3টে কামান তৈরি করেছিলেন এক বাঙালি কর্মকার। সেই কর্মকারের নাম জনার্দন কর্মকার। সেই জনার্দন কর্মকারের বাড়ি ছিল ঢাকা জেলায়, যে ঢাকার আগের নাম ছিল জাহাঙ্গীরনগর। তো 3টে কামান আপনারা কোথায় কোথায় দেখবেন, এখানে আপনারা দেখছেন জাহানকোষা কামান, হাজারদুয়ারের সামনে আপনারা দেখবেন বাচ্চাওয়ালি কামান, বাঁকুড়া বিষ্ণুপুরে রয়েছে দলমাদল কামান। 3টে কামান একই কর্মকারের তৈরি, নাম জনার্দন কর্মকার। এই কামানটার ওজন 212 মণ, 7 টনের ঊর্ধ্বে। কামানটার ওজন 5.5 মিটার লম্বা। এই কামান নবাবী আমলে 6টা হাতিতে এক জায়গা থেকে আরেকটা জায়গা নিয়ে যেত। ডান দিকে থাকতো 3টে হাতি, বাঁ দিকে থাকতো 3টে হাতি। দেখবেন কামানের দুপাশে বিয়ারিংও দেখা যাচ্ছে। বিয়ারিং এ গরুর গাড়ির মতন গোল গোল কাঠের চাকা লাগানো ছিল। সামনের চাকা থাকতো বড়,
পিছনের চাকাটা তার থেকে একটু ছোট, জাস্ট কামানটা এইভাবে থাকবে যাতে গড়াতে সুবিধা হয়। আর এই যে বালাগুলো দেখা যাচ্ছে, বেল্ট দিয়ে হাতির গর্দনের সঙ্গে বেঁধে দেওয়ার পর কামানটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হতো। কিন্তু যে কামান আপনি দেখছেন এটা কিন্তু একবারও ব্যবহার হয়নি। কামানটা আজকে আপনি এখানে দেখছেন, কিন্তু আজ থেকে 20 বছর আগে কামান কিন্তু এখানে ছিল না। এই যে বাউন্ডারি ঘেরা জায়গা, ঠিক এই জায়গায় করে একটা বড় গাছ ছিল, পাকুড় গাছ, গাছের নিচে কামানটা ছিল আগে। সরকার নেবার পর কামানটিকে ক্রেনের সাহায্যে তুলে উপরে রেখেছেন। কামান ছাড়া সিস্টেম, কামানের সামনের মুখ দিয়ে গোলা বারুদকে আগে গেঁদে গেঁদে ভরে দেওয়ার পর মুখটাকে বন্ধ করা হতো। কামানটা ঠিক পেছন দিকে ওপরে বড় একটা ছিদ্র করা আছে, সেখানে বড় মশাল দিয়ে আগুন দিত। আগুন দিলে ভেতরে গ্যাস হতো, আর গ্যাসের প্রেসারে কিন্তু গোলাটা সামনে থেকে বাস্ট করতো। কিন্তু এই কামান একবারে ইউজ হয়নি। কামানটা পুরোটাই অস্ত্রধাতু। আসুন এবার ভেতরে গিয়ে দেখবেন। এটা সামনের দিক দিদি, হ্যাঁ, এটা দিয়ে গোলা ভাঙতে আগে গেঁথে গেঁথে ভরে দিত। ওই পেছনে স্যার উপরে যখন বড় ছিদ্র করা আছে এই জায়গায় স্যার, এখানে মশাল দিয়ে আগুন দিত, ভেতরে গ্যাস হলে গোলাটা সামনে বাস্ট করতো। এটা নিশানা করা জায়গা ছিল তাদের। এবার দিদি আপনার এখানে হাত দেন, ঠান্ডা না গরম দেখুন তো, খুব কি গরম? এটা যেহেতু বললাম অস্ত্রধাতু, যতই রোদে গরমে আসবে এটাকে হালকা ঠান্ডা করে। এবার বালাগুলোকে হাত দেন, অস্ত্রধাতু, তামা, পেতল, রূপো, সীসা, পারদ, এরকম নেক্সট আছে 8টা ধাতু। আর এখানে দেখুন দিদি ফার্সি ভাষাতে লেখা আছে 9টা প্লেটের উপরে। কত সালে কার রাজত্বকালে কামানটা কে তৈরি করেছিলেন সেটাই কিন্তু এখানে ফার্সিতে লেখা আছে। ভাবুন 1637 খ্রিস্টাব্দে তৈরি করা কামান এখনো কিন্তু সেইভাবেই রয়েছে, জং করেনি কিন্তু। আর এই যে বিয়ারিং, এখানে কাঠের চাকা লাগানো ছিল গোল গোল, সামনের চাকাটা থাকতো বড়, পিছনের চাকা একটু ছোট। এখন আপনারা দেখছেন এই জায়গাটার নাম হচ্ছে কাটরা মসজিদ। কাটরা যে শব্দ সেটা কিন্তু হচ্ছে আরবি শব্দ। কাটরা মানে হচ্ছে গঞ্জ বা বাজার। এই মসজিদ যখন তৈরি করানো হয়নি তার আগে থেকে সপ্তাহে 2 দিন করে এখানে সবজি বাজার বসতো। সেই কারণে এই জায়গাটার নাম রাখা হয় সবজি কাটরা মসজিদ। এই সবজি কাটরা মসজিদ তৈরি করেন বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খান 1723 খ্রিস্টাব্দে। আর এই মসজিদ যখন তৈরি করানো হয়, মসজিদের 4টে কর্নার, সেই 4টে কর্নারে এরকম ধরনের 4টে বড় বড় টাওয়ার তৈরি করানো হয়েছিল। এগুলোকে বলা হতো ওয়াচ টাওয়ার। এগুলো সিপাহীদের পাহারা দেওয়ার জায়গা ছিল। এই টাওয়ারের উপরে উঠবার জন্য ভেতর দিয়ে এরকম রাউন্ড করা 63টা সিঁড়ি আছে। টাওয়ারের উপরে আগে মানুষজন উঠতে পারত, এখন উঠতে দেয় না, সিঁড়ি খারাপ, যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে। টাওয়ারের মাথার ওপরটা দেখতে পাচ্ছেন ওপেন, ওখানে ছিল একসময় ছাদ। সেই ছাদের ওপর থেকে দাঁড়িয়ে ভোরবেলাতে সন্ধ্যাবেলাতে 2 টাইম আজান দেওয়া হতো। আগে মাইক ছিল না বলে ওপর থেকে আজান দিত। আমরা মসজিদের যে গেটটা দিয়ে এলাম এটা হচ্ছে মসজিদের ব্যাক গেট। ফ্রন্ট গেটে আমরা কিন্তু যাইনি, পরে যাব। আর সেই ফ্রন্ট গেটে নবাব মুর্শিদ কুলি খান কবর আছে, যিনি মুর্শিদের প্রথম নবাব ছিলেন। এবার এখান থেকে দাঁড়িয়ে দেখুন এই যে সামনে যে ঘরগুলো দেখা যাচ্ছে, দোতলার ঘরগুলো, এগুলো ছিল সেই সময়কার মাদ্রাসা। নবাব মুর্শিদ কুলি খান আমলে ছোট ছোট বাচ্চাদেরকে উর্দু, আরবি, ফার্সি 3টে ভাষায় পড়াশোনা শেখানো হতো তাদের এখানে। প্লাস এই বাচ্চাদেরকে কোরআন শরীফ পাঠ করানো হতো। আর নিচের যে একতলা ঘরগুলো আপনারা দেখছেন, এই ঘরগুলো ছিল মুসাফিরখানা, এগুলো ছিল গেস্ট হাউস। উল্টো যে টিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গাগুলোতে সন্ধ্যাবেলায় বড় বড় মশাল দেওয়া হতো জায়গাটাকে আলো করে রাখবার জন্য, কারণ আগে কোনো ইলেকট্রিক ছিল না। আমরা ভেতরে যাব, গেটটা নিচু আছে। গেট নিচু করার কারণ হচ্ছে আমরা মন্দির মসজিদ যেখানে যাই তাকে সম্মান জানাই, মসজিদকে সম্মান জানানোর জন্য গেটটা নিচু রয়েছে। আর যে মসজিদ আপনারা দেখছেন এখানে কোনো ঢালাই লোহা বা কোনো তীরবার্গা বা কড়িবার্গার কোনো কাজ নেই। সব এরকম ধরনের সব ছোট ছোট ইটের কাজ আর সব চুলা সুরকি। দেওয়ালের গায়ে এই যে বক্স টাইপের যে জায়গাগুলো আপনারা দেখছেন, প্রত্যেকটা জায়গাতে নবাবী আমলে সব দামি দামি আগে বেলজিয়াম গ্লাস লাগানো ছিল। কারণ আগেকার দিনে কোনো ইলেকট্রিকের সিস্টেম ছিল না। চাঁদের আলো পড়তো গ্লাসটাতে, আলোটাকে রিফ্লেক্ট করতো।
যেদিন চাঁদের আলো থাকতো না সেদিন কি করতো, প্রত্যেকটা দেওয়ালের গায়ে আছে, এখনো পুরোনো দিনে বাড়িতে দেখা যায় কলঙ্গি, প্রদীপ দেবার জায়গা। যেদিন চাঁদের আলো থাকতো না সেদিন এই জায়গাগুলোতে দিত তারা বড় বড় প্রদীপ, আর এখানে দিত তারা মশাল। এই আলোটাই ওই গ্লাসটায় পড়তো, আলোটাকে রিফ্লেক্ট করতো। সামনের নিচের দিকে তাকান, সামনের নিচের দিকে আর্টস টাইপের জায়গাগুলো দেখছেন, সামনে ওই দিকে স্যার, ওই যে সামনে আর্টস টাইপের জায়গা দেখা যাচ্ছে নিচের দিকে। এই জায়গাগুলোকে অনেকে দেখে ভাবে যে কোনো সুড়ঙ্গ রাস্তা, কোনো গুপ্ত রাস্তা আছে, এগুলো কোনো সুড়ঙ্গ রাস্তা, গুপ্ত রাস্তা না। আমরা বাড়িঘর তৈরি করতে গেলে ভেন্টিলেশন তৈরি করি, এগুলো ছিল সেই সময়কার গ্রাউন্ড ভেন্টিলেশন। এক সাইড থেকে হাওয়া ঢুকবে, আর এক সাইড থেকে হাওয়াটা পাস করবে, যাতে ভেতরটা ড্যাম্প না হয়ে যায়। আর মসজিদ যেটা বলছি, এটা হচ্ছে মেন মসজিদ। এগুলোকে বলা হয় খিলানের কাজ। একটা ইটের পর আর একটা ইট, সম্পূর্ণ যখন ইটের কাজ রয়েছে। কিন্তু এরকমই গম্বুজ ঠিক এই জায়গায় পরস্পর ছিল পাঁচটা গম্বুজের মধ্যে মাঝের তিনটে গম্বুজ 1897 সাল 12 জুন ভূমিকম্পে ভেঙে গেছে। এখান থেকে দাঁড়িয়ে আপনি তার সামনের দিকটা দেখুন, বাঁ দিকটা কাত হয়ে আছে না, বাঁ দিকটা একটু কাত হয়ে আছে, মূর্তির সামনের অংশ, নিচের দিকটা থাকে। ওই যে জাফরি যে কাজটা দেখুন, বাঁ দিকটা কাত হয়ে আছে। সেম জাফরির কাজ কিন্তু এই দিকে ছিল, একটা ভূমিকম্পে ভেঙে গেছে। আর এই জাফরির কাজগুলোর উপরে নবাবী আমলে সব হিরে মুক্ত সেট করা ছিল। ব্রিটিশরা আমাদের ভারতবর্ষে ছেড়ে যাওয়ার সময় তারা এখান থেকে, আমি আপনাদের যে নবাব মসজিদের কথা বলছি, এই মসজিদগুলিতে অনেকে জানেন যে মুসলিম ছিলেন, কিন্তু এই মুর্শিদকুলিকা কিন্তু মুসলিম ছিলেন না। উনি ছিলেন একজন হিন্দু ব্রাহ্মণ ঘরের সন্তান। উনি পরে ইসলাম ধর্ম গ্রহণ করে 1723 খ্রিস্টাব্দে বানিয়েছিলেন এই মসজিদ। নবাব মুর্শিদকুলিকার ভালো নাম হচ্ছে সুদর্শন নারায়ণ মিশ্র। তার বাবার নাম ছিল দর্পণ নারায়ণ মিশ্র। মুর্শিদকুলিকা ছিলেন উড়িষ্যার দাক্ষিণাত্যের লোক। উনি যখন ছোট ছিল, 6 বছর 7 বছর যখন তার বয়স ছিল, তখন তাকে এখান থেকে চুরি করে নিয়ে গিয়ে ঢাকার এক মৌলভী সাহেবের কাছে তাকে বিক্রি করে দেওয়া হয়েছিল। তখন ঢাকার নাম ছিল জাহাঙ্গীরনগর। মুর্শিদকুলিকা যেখানে মানুষ হয়েছেন এক হাজি ইস্পাহানির কাছে, তো মুর্শিদকুলিকা যখন আস্তে আস্তে যখন বড় হচ্ছে, তখন তাকে পাঠানো হলো দিল্লিতে। তখন দিল্লির সম্রাট ঔরঙ্গজেবের দেওয়ান ছিল মুর্শিদকুলিকা। 1702 থেকে 4 ঔরঙ্গজেব মুর্শিদকুলিকাকে আমাদের মুর্শিদাবাদের দেওয়ান হিসেবে পাঠিয়েছিলেন। আর উনি যখন এখানে আসার পর তার বংশ পরিচয় জানতে পেরেছিলেন, যে সেই হিন্দু ব্রাহ্মণ তার বাবাকে বলেছিলেন যে বাবা তুমি আমাকে স্বীকার করো। তার বাবা তাকে পরে স্বীকার করেনি বলে হিন্দুদের প্রতি রাগ জন্মালো, সে ইসলাম ধর্ম গ্রহণ করে পরে এই মসজিদ বানালো। সেই মুর্শিদকুলিকার সমাধি আছে এখানে, আসুন দেখাবো। আর এই যে আমরা সামনে যে জায়গাটা ছেড়ে এসেছি, এই জায়গাটা ছিল একসময় নামাজ পড়বার জায়গা। নবাব মুর্শিদকুলিকার আমলে এই জায়গাটায় 2000 লোক একসাথে বসে নামাজ পাঠ করতেন। দেখুন কত ছোট ছোট ইট। আবার লক্ষ্য করবেন ওই ইটের ওপরে না বিভিন্ন জায়গাতে সব বিভিন্ন ধরনের সব আসনের ডিজাইন করে করে রাখা আছে। এক একটা আসনে এক একটা মুসলিম ভাইরা বসে আগে নামাজ পাঠ করতেন। কিন্তু এখানে তো কোনো ছাদ নেই। নামাজ পড়বার টাইমে তারা কি করতেন, মাথার ওপর দিয়ে তারা একটা টেন্ট, সামিয়ানা, তাম্বু বানিয়ে নিতেন, তাতে রোদ জল তাদেরকে যাতে স্পর্শ করতে না পারে। আসুন জায়গাটা দেখুন। চন্দন কাঠ, নামাজিরা যখন বাইরে বসে নামাজ পাঠ করতো, ওই বাইরের দুর্গন্ধ যাতে তাতে নাকে না যায় সেখানে এখানে চন্দন কাঠ আগে পড়ানো। এই যে কলঙ্গি টাইপের করা আছে দেখুন, ওই সব জায়গাগুলো। এর নিচে এসছে সমাধি, এর নিচে আছে। আমরা তার উপরে কিন্তু দাঁড়িয়ে, মানে কবর উপরে আমরা দাঁড়িয়ে আছি। আজ থেকে 20 বছর আগে এই জায়গাটায় কোনো ঢালাই ছিল না। আগে ছিল লোহার নেট। গভর্নমেন্ট লোহার নেটের পরিবর্তে ঢালাই করে দিয়েছে, কারণ বৃষ্টির সময় বৃষ্টির জল যাতে ভেতরে না যেতে পারে, কারণ জায়গাটায় জল গেলে তো দীর্ঘদিন যায়, জায়গাটা নষ্ট হয়ে যাবে। তো গভর্নমেন্ট নেটের পরিবর্তে ঢালাই করে দিই। তাহলে সমাধিটা নিচে গিয়ে দেখবেন।
বিহার উড়িষ্যার প্রথম স্বাধীন নবাব। এনারই নাম থেকে আমাদের এই শহরের নাম হচ্ছে মুর্শিদাবাদ। আগে এই জায়গাটার নাম ছিল মাকসুদাবাদ। এই মুর্শিদ কুলি খা 1723-এ মসজিদের কাজ শুরু করেন, 25-এ কমপ্লিট, মানে 2 বছর মসজিদের কাজ কমপ্লিট। আর উনি মারা যান 1727-এ। তারপর উনার সমাধিটা উনার ইচ্ছা অনুসারে সিঁড়ি নিচে কিন্তু করা হয়েছে। উনি একসময় হিন্দু ব্রাহ্মণ ছিল, পরে ইসলাম ধর্ম গ্রহণ করে উনি মসজিদ বানিয়েছিলেন। উনি লাস্ট যেমন এটাও চিন্তা করলো যে বাংলাতে আমি এত বছর নবাবই করলাম, আমি নবাব থাকাকালীন কারোর সঙ্গে যদি কোনো পাপ, অন্যায় কাজ, ভুল কাজ, অন্যায় করে থাকি, তাহলে আমি আমার নিজের পাপের প্রায়শ্চিত্ত করব। তাই উনি মারা যাবার আগে বলেছিলেন যে পৃথিবীর যে কোনো প্রান্তরে আমি মারা যাই না কেন, মারা গেলে পরে মসজিদের মেন গেটের সিঁড়ির নিচে যাতে আমার কবর করা হয়। তাদের হাজার হাজার নামাজিরা যখন এই মসজিদের মধ্যে নামাজ পড়বার জন্য যাবে, সবাই তার বুকের উপর দিয়ে হেঁটে যাবে, পায়ের ধুলো পড়লে তার আত্মাটা শান্তি পাবে। সেখানে নিচে কবর, উপরে সিঁড়ি। ইনি হিন্দু ছিলেন, ব্রাহ্মণ। ইনি মারা যাবার আগে এখানে একটা শিব মন্দিরও তৈরি করেছিল। আসল মন্দিরটা টাওয়ারের কথা বলেছিলাম আপনাদের 4টে। এই কর্নারটা একটা ওয়াচ টাওয়ার ছিল স্যার, আর এইদিকে একটা ওয়াচ টাওয়ার ছিল, মানে 2 কর্নারে 2টো টাওয়ার ভূমিকম্পে ভেঙে গেছে। এটা শিব মন্দির। এই না, এই যে শিব মন্দিরটা দেখাবো স্যার। এই যে বাউন্ডারি ওয়াল দেখছেন, এটা গভর্নমেন্ট এরিয়া, আগেটা পাবলিক এরিয়া। মন্দিরটা অবশ্য বলছিলাম না আপনাদের, এই সেই শিব মন্দির যেটা মুর্শিদ কুলি খান নিজে তৈরি করেছিলেন। তো মন্দির আর মসজিদ একটা এরিয়ার মধ্যেই নিল, তখন গভর্নমেন্ট বাউন্ডারি করে মন্দিরটাকে এই মসজিদ এরিয়ার বাইরে করে দিয়েছিল। মন্দিরটা দেখুন, শিবলিঙ্গটাকে দেখে বুঝতে পারছেন যে মেন গেট কিন্তু আগে এদিকেই ছিল, এখন সেটা বাইরে দিয়ে। মোবাইলটা সাইলেন্সে রাখবেন, ভেতরে ছবি তোলা যাবে না। মিউজিয়াম দেখে যখন আপনারা বাইরে আসবেন, তখন আপনারা বাইরে ঘুরবেন, বাইরে ছবি তুলবেন। আর ঘরের মধ্যে জিনিসের কাছে কোনো কথা বলতে দেবে না, ঘরের মধ্যে গাইড অ্যালাউড নেই। আমরা ভেতরকার জিনিসটা সম্বন্ধে আপনাকে আগে বলে বুঝিয়ে দেবো, আবার সেইগুলোই আপনাকে ঘরের মধ্যে গিয়ে নিজেকে দেখতে হবে। হ্যাঁ, বাংলা ভাষাতে ওই বাড়িটাকে বলছে ইমাম বাড়ি। ইমাম বাড়ি শিয়া মুসলিম ভাইদের একটা ধর্মীয় পবিত্র একটা জায়গা। বছরে 10 দিন মহরমের সময় ইমাম বাড়ি ঘর খোলা থাকে, বাকি দিন ইমাম বাড়ি বন্ধ থেকে, যেমন আজকে বন্ধ। ইমাম বাড়ির ওপরে যে বড় সাদা রং করা গম্বুজ দেখা যাচ্ছে, তার নিচে একটা ছোট্ট কাচের ঘর আছে, সেখানে হাসান আর হুসেন এদের হাত আর পায়ের ছাপ রাখা রয়েছে। শিয়া মুসলিম ভাইরা 10 দিন সেই ইমাম বাড়ির ভেতরে হাসান আর হুসেন সাহেবের নামে তারা এখানে মাতাম শোক পালন করে। ইমাম বাড়ির মাঠের বাঁদিকে যে ছোট্ট মসজিদ আপনারা দেখছেন, ওই মসজিদটার নাম হচ্ছে মদিনা। আরবে যে মক্কা মদিনা রয়েছে, সেই আরবের মক্কা মদিনার পবিত্র মাটি ওই ঘরের মধ্যে রাখা রয়েছে। ওইটাই নবাব সিরাজের নিদর্শন। বাকি সিরাজের বর্ষ ছেড়ে যাওয়ার সময় তারা পার্টসগুলো সব খুলে চুরি করে নিয়ে চলে যান। আর যে হাজারদুয়ারিটা আপনারা দেখতে যাচ্ছেন, এটা নবাব সিরাজউদ্দৌলার মৃত্যুর 80 বছর পর তৈরি করানো হয়েছিল। হাজারদুয়ারিতে কোনো নবাব, কোনো বেগম এরা কেউ কোনোদিন বসবাস করেননি, কারণ হাজারদুয়ারি ছিল ব্রিটিশ কোর্ট। বাংলা, বিহার, উড়িষ্যা 3টে রাজ্যের 3টে স্টেটের বিচার কিন্তু আগে এই হাজারদুয়ারিতেই হতো। অতএব এটা কোনো বাসস্থান না। আসল নকল দরজা মিলিয়ে 1000টা দরজায় বিল্ডিংটার মধ্যে রয়েছে, সেই কারণে বিল্ডিংটার নাম স্যার হাজারদুয়ারি। 900টা দরজা অরিজিনাল, 100টা দরজা ফলস। তাহলে আপনাদের মনে প্রশ্ন জাগবে, তাহলে নবাব সিরাজউদ্দৌলা থাকতো কোথায়? এই যে স্যার মসজিদ, মসজিদের পেছনে চলে যাচ্ছে ভাগীরথী নদী, নদীর ওই পারে ছিল নবাব সিরাজউদ্দৌলার বাড়ি। সেটাকে পলাশী যুদ্ধের পর ব্রিটিশরা ভেঙে দিয়েছিল। সেই বাড়ি ভেঙে দেওয়ার পর যেটুকু ধ্বংসাবশেষ ছিল সব আস্তে আস্তে নদীর গর্ভে চলে গেছে। এখন সিরাজের বাড়ি কিচ্ছু নেই। সেই সিরাজের মৃত্যুর 80 বছর পর হাজারদুয়ারিতে কেউ আসলে তোপ ফাটে তাদের সম্মান জানাবে। খারাপ হয়ে গেছে ওই সালামি জানানোর জন্য খালি। বাদিকের যে একতলা, সেটা অস্ত্রাগার, 250 অস্ত্র, সব নিচে নাম লেখা। দেখতে দেখতে আপনি যাবেন বাদিক, অস্ত্রও দেখা হয়ে গেলে অরিজিনাল মরা কুমির মমি করা আছে একটা। মরা কুমিরের ব্যাক সাইডে 2 দিকে সে আয়না আছে, মুখ দেখা যায় না, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সেই আয়না। অস্ত্র দেখার পর কুমির, কুমিরের পেছনে 2 সাইডে আয়না দেখা কমপ্লিট। কাঠের সিঁড়ি একটাই, দোতলায় উঠলেন, বাদিক ডানে সব ঘর ঘুরলেন, সব দেখা হয়ে গেলে ওপরে গেট দিয়ে বেরিয়ে আসবেন। 3 তলা বন্ধ।